নমস্কার। 6 এপ্রিল বিজেপির স্থাপনা দিবস। ৪৭ বছর হয়ে গেল। একটি রাজনৈতিক একটি আদর্শের একটি বিচারধারার এই যে লম্বা ৪৭ বছরের যে জার্নি, এটা কিন্তু নিরন্তর চলছে এবং আগামী দিনেও চলবে, চলে এসেছে। এর উৎস যদি আমরা দেখি, সেই ১৯৫১ সাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অক্টোবর মাসে জনসংঘের তিনি স্থাপনা করলেন। প্রথম সর্বভারতীয় অধ্যক্ষ জনসংঘের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অর্থাৎ আজকে যারা বিজেপিকে বা ভারতীয় জনতা পার্টিকে অবাঙালির পার্টি করতে থাকে, তাদের ইতিহাস জানা নেই, কিংবা তারা ইতিহাস জেনেও সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে। একমাত্র দল, যে দলের গঠন হয়েছিল স্বাধীনতার পর, এবং সেই দলের যিনি স্থাপনা করেছিলেন তিনি একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তিনি তখন এই জনসংঘের স্থাপনা অক্টোবর মাসে হলো, তার ১ মাস ১.৫ মাসের মধ্যে প্রথম সাধারণ নির্বাচন ঘোষণা হলো। অর্থাৎ তিনি ঠিক সেই সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়ে দক্ষিণ কলকাতা থেকে মেম্বার অফ পার্লামেন্ট হলেন, মেম্বার অফ লোকসভা হলেন। এবং সেই ১৯৫১, ৫২, ৫৩-তে কাশ্মীরে, শ্রীনগরে তার রহস্যময় মৃত্যু হয়। এবং সেই থেকে কিন্তু ১৯৫১ সাল অক্টোবর মাস, ২১শে অক্টোবর ১৯৫১ সাল, সেই থেকে এই পলিটিক্যাল জার্নি, এই পলিটিক্যাল যাত্রা, এই রাজনৈতিক যাত্রা, এই রাজনৈতিক একটি মুভমেন্ট, তার সূচনা হলো। এবং আজ অবধি সেই যাত্রা অব্যাহত। এবং আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম, আমি যে বললাম যে তিনি প্রথম অধ্যক্ষ ছিলেন, এবং আচার্য দেবপ্রসাদ ঘোষ মহাপণ্ডিত, তিনি শিক্ষকতা করতেন রিপন কলেজে। ম্যাথামেটিশিয়ান হিসেবে, গণিতবিদ হিসেবে তার বিশাল তার নামডাক। সেই আচার্য দেবপ্রসাদ ঘোষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একেবারে অন্তরঙ্গ, তার সহকর্মী রাজনৈতিক স্তরে, বিশাল পণ্ডিত, গ্রেট ইন্টেলেকচুয়াল। সেই আচার্য দেবপ্রসাদ ঘোষ, মনে রাখবেন কিন্তু, ভারতীয় জনসংঘের 5 বছর, বিভিন্ন সময় 5 বছর তিনি ভারতীয় জনসংঘের কিন্তু সর্বভারতীয় সভাপতি ছিলেন। এবং আপনারা যদি দেখেন, ভারতীয় জনতা পার্টি, তার আগে ভারতীয় জনসংঘ, এই দলের যারা যারা অধ্যক্ষ হয়েছেন তারা কিন্তু কারুর ভাইপো, কারুর পুত্র, কারুর পুত্রী ছিলেন না। তারা সংঘর্ষ করে সাধারণ পরিবার থেকে উঠে এসছে রাজনৈতিক জীবনে। তারা জনসংঘের যারা অধ্যক্ষ ছিল তাদের মধ্যে অনেকে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাদের একটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ছিল। আজকে যারা বলে জনসংঘের কথা, বা তারা যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা একেবারে অর্বাচীন হয়ে বলে, তারা জানে না যে জনসংঘের অনেক যারা সেই সময় সভাপতি হয়েছিলেন তাদের স্বাধীনতা সংগ্রামের একটি ব্যাকগ্রাউন্ড ছিল। অটল বিহারী বাজপেয়ী নিজে, তিনিও ১৯০০ সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় সক্রিয় ছিলেন একজন ছাত্র হিসেবে। এবং আপনারা যদি দেখেন যে জনসংঘের এবং পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির যারা যারা অধ্যক্ষ ছিল, এবং ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষের নাম যদি আমি বলি, এল.কে. আডবাণী গুজরাট থেকে, অটল বিহারী বাজপেয়ী উত্তরপ্রদেশ থেকে, মুরলী মনোহর যোশী তখন উত্তরাখণ্ড থেকে, কুশাভাও ঠাকরে মধ্যপ্রদেশ থেকে, জানা কৃষ্ণমূর্তি তামিলনাড়ু থেকে, নীতিন গডকরি মহারাষ্ট্র থেকে, অমিত শাহ গুজরাট থেকে, এরা সবাই, মানে ইনক্লুডিং আজকের যিনি সর্বভারতীয় সভাপতি আছেন, এরা সবাই কিন্তু একেবারে গ্রাসরুটের কর্মী হয়ে একটি রাজনৈতিক দলের আদর্শ গ্রহণ করে, সংঘর্ষ করে, তারা পার্টির কাজ করে, তারা দৈনন্দিন এই দল, এই বিচারধারার জন্য খেটে তারা কিন্তু ওপরে উঠে এসছে। তাদেরকে কেউ ওপর থেকে চাপিয়ে দেয়নি। তারা কোনো ব্যক্তির পুত্র, তারা কোনো নেতার ভাইপো বলে বা কোনো নেত্রীর ভাইপো বলে এই দলের সর্বসর্বা হয়ে উঠেছে, তা নয়। অমিত শাহকে, উনি যখন সর্বভারতীয় সভাপতি ছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হতো আপনার পর কে, উনি বলতেন যে দল ঠিক করবে। আমি আজকে সভাপতি রয়েছি, আমার পর আরো কেউ সভাপতি, অন্য কেউ আসবে, আমার আগে অন্য কেউ আসবে,
দল ঠিক করবে, এবং আমি সেটা ঠিক করতে পারি না। কিন্তু কংগ্রেসের অন্যদিকে কংগ্রেসের সভাপতি কে হবে, যেদিন সোনিয়া গান্ধী হলেন সেদিন ঠিক হয়ে গেছিল যে তারপর কে সভাপতি হবে। এবং সোনিয়া গান্ধীর আগে যিনি সভাপতি ছিলেন তিনি যখন হলেন, এবং আপনাদের মনে আছে যে সেই সময় নেহেরু, সেই সময় ইন্দিরা গান্ধী যাতে সভাপতি হয় তার পুরো, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন, তিনি প্রধানমন্ত্রী যখন ছিলেন, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তার পুত্রী ইন্দিরা গান্ধী হলেন কংগ্রেসের সভাপতি। অর্থাৎ একটি এমন একটি দল, যে দল একটি পরিবার দ্বারা চালিত। পশ্চিমবঙ্গে আমরা দেখছি একটি পরিবারতান্ত্রিক দল, এবং এই পরিবারতন্ত্র দ্বারা এই দল চালিত। এই দলে অন্য কেউ কিন্তু নেতা হতে পারবেন না, অন্য কোনো ব্যক্তি এই দলের নীতি নির্ধারণ করতে পারবেন না। এই দলের কোনো বোর্ড নেই, কোনো সিস্টেম নেই, কোনো কমিটি নেই। একটি পরিবার এই দলের নীতি নির্ধারিত করে এবং এই দলকে পরিচালিত করে। দেখুন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন জনসংঘ গঠন করলেন, এবং এই অক্টোবর মাসে যখন প্রথম অল ইন্ডিয়া অধিবেশন হলো, মানে ফাউন্ডিং যে কনভেনশন দিল্লিতে যে হয়েছিল, এবং সেখানে যদি পার্টির প্রিন্সিপালস অ্যান্ড পলিসিস আপনারা দেখেন, সেখানে প্রথমেই তিনি বলছেন, এবং এই পুরো ড্রাফট, এই খসড়াটা তিনি তৈরি করেছিলেন অন্যান্যদের সাহায্য নিয়ে, কিন্তু তিনি মূল কাণ্ডারি এই পলিসিস এবং প্রিন্সিপালস। এবং আপনারা যদি দেখেন, আমি একটু সেই ডকুমেন্টস থেকে পড়ছি, পার্টি ডকুমেন্টস গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং প্রত্যেক দল, যে দলের একটি নীতি রয়েছে, বিচারধারা রয়েছে, একটি ইতিহাস, একটি ঐতিহ্য রয়েছে, সেই দলের কিন্তু পার্টি ডকুমেন্ট থাকে। যে দল ওই পারিবারিক দল বা ওই যে দল গঠিত হয়ে খুব মানে আঞ্চলিক হয়ে থেকে যায়, তাদের কোনো পার্টি ডকুমেন্টস থাকে না, তাদের কোনো পার্টি ক্লাস বা প্রশিক্ষণও হয় না। ভারতীয় জনতা পার্টিতে হয়, জনসংঘেও হতো দীর্ঘদিন ধরে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যিনি জনসংঘের দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন, সে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ বর্গ সেই সময় তিনি নিজে নিতেন, এবং তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দ্বারা তিনি কিন্তু হি ওয়াজ সিলেক্টেড বাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অটল বিহারী বাজপেয়ীকে যেমন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিলেক্ট করেছিলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও সিলেক্ট করেছিলেন। পণ্ডিতজি প্রচারক ছিলেন সংঘের, তারপর পরবর্তীকালে তিনি জনসংঘের কাজে আসেন, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বিশেষ করে কিন্তু চিহ্নিত করেছিলেন। অর্থাৎ দেখুন, একজন বাঙালি নেতা, একজন বাঙালি জননায়ক, বাংলার প্রতিনিধি সর্বভারতীয় স্তরে একটি নতুন দল গঠন করলেন, এবং সেই দলের প্রধান যে দুই স্তম্ভ তিনি আইডেন্টিফাই করলেন, তারা উত্তরপ্রদেশের, এবং তারাই পরবর্তীকালে তার বলা যেতে পারে মোস্ট ডেডিকেটেড ডিসাইপলস, পলিটিক্যাল ডিসাইপলস অ্যান্ড পলিটিক্যাল সাকসেসর হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। তো জনসংঘের এই যে প্রথম প্রিন্সিপালস অ্যান্ড পলিসি, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লিখছেন, দ্য হোল অফ ভারতবর্ষ ফ্রম দ্য হিমালয়াস টু কন্যাকুমারী is and has been through the ages a living organic whole, geographically, culturally and historically. অর্থাৎ ভারত এক, এবং আদি যুগ ধরে, চিরকাল ধরে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই ভারত এক, অর্থাৎ ওয়ান কান্ট্রি ওয়ান নেশন, এই কথা ভারতীয় জনসংঘ বলছে। এবং সেখানে তিনি বলছেন ওয়ান কালচার, অর্থাৎ ভারতের রাষ্ট্র, ভারতীয় রাষ্ট্রের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উৎস, এই সংস্কৃতির ধারা বৈদিক বেদ উপনিষদ থেকে কিন্তু চলে আসছে। এই হলো মূল, এক অর্থে ভারতীয় জনসংঘের মূল বিচারধারা, এবং সেই বিচারধারা আগামী দশক নিরন্তর প্রবাহের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে। ওয়ান নেশনের কথা যখন ভারতীয় জনতা পার্টি, ওয়ান কান্ট্রি কথা যখন ভারতীয় জনতা পার্টি বলছে, অন্যদিকে আপনারা দেখবেন সেই সময় জনসংঘে বলছে ধর্মরাজ্য স্থাপনা করা, অর্থাৎ ধর্মরাজ্য অর্থাৎ রুল অফ ল, যেখানে সবাই ইকুয়াল থাকবে, সবাই ইকুয়াল অপরচুনিটি পাবে, কোনো ভেদাভেদ হবে না, কোনো ডিসক্রিমিনেশন হবে না। তারপর স্মল স্কেল ইন্ডাস্ট্রির কথা আমি খুব সংক্ষেপে বলছি, কিছুটা বলছি যাতে আপনারা আগামী দিনে পড়বেন। বিজেপির যে অনলাইন লাইব্রেরি আছে, সেই অনলাইন লাইব্রেরিতে সব পার্টি ডকুমেন্টস কিন্তু সেখানে লোড করা আছে ডিজিটালি।
আপনারা দেখবেন স্মল স্কেল ইন্ডাস্ট্রির কথা বলছে, একদিকে হেভি ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রির কথা যেমন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই জনসংঘের পলিসিজের মাধ্যমে বলছেন, অন্যদিকে তিনি কুটির শিল্প, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রিরও কথা তিনি বলছেন। স্বদেশীকে স্থাপনা করা, আত্মনির্ভর ভারত গঠন করা, এর কথাও জনসংঘের প্রথম পলিসি ডকুমেন্ট বলছে। এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা, বিভিন্ন সেক্টরের কথা বলতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা ডিফেন্সের কথা বলছেন, সেখানে রাষ্ট্র সুরক্ষার কথা বলছেন, এবং সেখানে বলছেন বিল্ডিং আপ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বলছেন আত্মনির্ভর ভারত সর্বক্ষেত্রে, এবং ডিফেন্সে আত্মনির্ভর ভারত। স্বাধীনতার পর বহু দশক ধরে ভারত আমদানি করেছে, এবং আপনারা জানেন যে এই কংগ্রেস পার্টি, কংগ্রেস এতদিন রাজত্ব করেছে, এত দশক রাজত্ব করেছে, তারা এই ডিফেন্স ডিলে কংগ্রেস পার্টি একেবারে খুব পটু। সেখানে কমিশন খেত, সেখানে বিভিন্ন চক্র, বিভিন্ন দালাল চক্র, বিদেশি এবং দেশি, তারা দশকের পর দশক তারা এই ডিফেন্স ডিলস গুলোতে কমিশন খেত, দালালি করত, এবং সেই টাকা যেত একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির কাছে। এবং সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন যে ডিফেন্স ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারতের আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি আমরা নিজেরা তৈরি করব, আমরা বিদেশ থেকে আমদানি করা আমাদের ডিফেন্স ইকুইপমেন্ট যত কমাতে পারি ততই ভালো, ততই মঙ্গল, এই স্বাধীন ভারতবর্ষের ভবিষ্যতের জন্য এটা খুব দরকার। সেজন্য তিনি বলছেন ডিফেন্স ইন্ডাস্ট্রিজ বিল্ড আপ করা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এবং যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, যারা পিছিয়ে পড়া মানুষ, ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টস, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে আরো বেশি করে মূল স্রোতে নিয়ে আসা, তাদেরকে সব রকম সুযোগ সুবিধে দেওয়া, যাতে কেউ এই দেশে পিছিয়ে না পড়ে থাকে, কোনো ডিস্ট্রিক্ট, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি যাতে পিছিয়ে না পড়ে থাকে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ধারার প্রতিনিধি হিসেবে, শ্যামাপ্রসাদের বলা যেতে পারে সুযোগ্য উত্তরসূরি হিসেবে ঠিক সেই কথা বলছেন এবং করেও দেখাচ্ছেন। এবং আপনারা দেখবেন যে আমাদের এই বেঙ্গল ম্যাটার্স বইতে আমরা পরিষ্কারভাবে বলছি এখানে যে কিভাবে 1938 সালে যখন হরিপুরা ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে 1938 সালে নেতাজি সেখানে আইডেন্টিফাই করলেন, তিনি চিহ্নিত করলেন ভারতের শত্রু, রিয়েল এনিমিজ অফ ফ্রি ইন্ডিয়া, ভারত, স্বাধীন ভারতের শত্রু কারা কারা বা কি হবে। সেখানে তিনি বলছেন পভার্টি, ইলিটারেসি এবং ডিজিজ, গরিবি, অশিক্ষা এবং স্বাস্থ্য, খারাপ স্বাস্থ্য, ডিজিজ অর্থাৎ ব্যাধি, এই মানে ন্যাশনালি এই তিনটে রিয়েল এনিমিজ অফ ইন্ডিয়া। এবং আজকে আমরা দেখছি সেই হরিপুরা কংগ্রেসের কথাও আমরা স্মরণ করি, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন জনসংঘ স্থাপন করলেন, গঠন করলেন, সেই প্রথম পলিসি ডকুমেন্টে উনি অনেক কথার মাঝে যখন একটি প্রধান কথা বললেন যে ব্যাকওয়ার্ড যারা পিছিয়ে পড়া তাদেরকে আমাদের এগিয়ে আনতে হবে, মূল স্রোতে আনতে হবে, তাদের ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত দশক পর তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি সেই আনফিনিশড এজেন্ডা, নেতাজি একদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অন্যদিকে, এদের যে আনফিনিশড এজেন্ডা, দ্য রিয়েল এনিমিজ অফ ইন্ডিয়া, তাদেরকে তিনি ট্যাকল করলেন। 27 কোটি মানুষ, ভেবে দেখবেন 27 কোটি মানুষ মাল্টি ডাইমেনশনাল পভার্টি অর্থাৎ সর্বাঙ্গীন দারিদ্রতা, বিভিন্ন স্তরের দারিদ্রতা থেকে 27 কোটি মানুষ বেরিয়ে এসছে এই গত 12 বছরে। এবং এই যে দারিদ্রতা, সর্বাঙ্গীন দারিদ্রতার যে হার ছিল 29%, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন 2014 সালে, সেই 29% থেকে আজকে 11% নেমে এসছে। এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকও বলছে দ্যাট ইন্ডিয়া নাও র্যাঙ্কস amongst the most equal societies globally। এবং এগুলো কিন্তু শুধু নাম্বারস না, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গত 12 বছর আমাদের এই বেঙ্গল ম্যাটার্স বইতে
আমরা এর উল্লেখ করেছি, পরিষ্কারভাবে লিখেছি, তথ্যভিত্তিক লেখা। সেখানে গত 12 বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক স্তরের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, যারা যেখানে পানীয় জল পাননি স্বাধীনতার এত দশক পরও, এই জল জীবন মিশনের মাধ্যমে কিন্তু সেই জল তাদের সরবরাহ করা হচ্ছে। স্বচ্ছ ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এই সব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা দেখবেন যে ভারতের একটি সর্বাঙ্গীন ভারতীয়দের বিকাশ, উন্নয়ন, ক্ষমতায়ন হচ্ছে। 27 কোটি মানুষ সর্বাঙ্গীন দারিদ্রতা থেকে কিন্তু বেরিয়ে এসছে। সেজন্য আজকে যখন আমরা বিজেপি স্থাপনা দিবসের কথা বলছি, স্থাপনা দিবসের কথা বলার কারণও হচ্ছে এই যে সুশাসন, গুড গভর্নেন্সের যে মডেল, এই মডেল কিন্তু সেই মডেলের এক প্রকার ভিত স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং নিরন্তর গুড গভর্নেন্স যে হওয়া উচিত, গুড গভর্নেন্সের মডেলটা কি হওয়া উচিত, সাধারণ মানুষের প্রতি যে ধর্মরাজ্যের কথা, রুল অফ ল, এবং সবাই কিন্তু সব সুযোগ তারা পাবেন, এইটা নির্ধারিত করা, এই হলো গুড গভর্নেন্সের লক্ষণ। এবং শেষে বলি, আমি আপনাদেরকে সেই মনে করিয়ে দিতে চাইছি যে যখন ভারতীয় জনতা পার্টি গঠন হলো, এবং আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছিল এপ্রিল 1980 সালে, এবং সেই ডিসেম্বর মাসে, 1980 সালের ডিসেম্বর মাসে, আমার কাছে এই প্রেসিডেন্সিয়াল স্পিচের বিশাল একটি খণ্ড রয়েছে। ডিসেম্বর মাসে ন্যাশনাল কাউন্সিল, 1980 সালের ডিসেম্বর মাসে মুম্বাইতে, তখন বোম্বে তে ন্যাশনাল কাউন্সিলের মিটিং হলো। এবং সেখানে সেই অটলজির বিখ্যাত তার ভাষণ, যেখানে তিনি বলছেন, কেননা সেই সময় ভারতীয় জনতা পার্টির শুধু 2জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল 80-তে যখন সাধারণ নির্বাচন, অটল বিহারী বাজপেয়ী বলছেন সেখানে দাঁড়িয়ে, তিনি হিন্দিতে ভাষণ দিয়েছিলেন, তার অনুবাদ ইংরেজিতে, স্ট্যান্ডিং অন দ্য শোর্স অফ দিস ওশান বিনিথ দ্য ওয়েস্টার্ন ঘাটস, I can say this with confidence about the future. Darkness will be dispelled, the sun will rise, and the lotus shall bloom. অর্থাৎ প্রথম, আপনারা মনে করে দেখবেন যে প্রথম সাধারণ নির্বাচনের সময় সবে জনসংঘ গঠন হয়েছিল, কোনো রকম সুযোগ সুবিধে কিছু ছিল না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন ট্রেনে করে, গাড়িতে করে নির্বাচন করছেন একটি দলের সর্বভারতীয় সভাপতি, এবং সেখানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ড্যাকোটা প্লেনে করে ঘুরছেন, তিনি প্লেনে করে ঘুরে ঘুরে প্রচার করছেন, এবং মাঝে মাঝেই তার জনসভায় বলছেন যে আমি জনসংঘকে একেবারে ক্রাশ করব, জনসংঘকে আমি কুচলে দেব, জনসংঘকে আমি শেষ করব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার উত্তরে বলেছিলেন যে এই যে কুচলে দেওয়ার যে মানসিকতা, একেবারে ধ্বংস করার যে মানসিকতা, এই মানসিকতাকে আমি শেষ করব, এই মানসিকতাকে আমি শেষ করব। অর্থাৎ তিনি হি ওয়াজ কোয়েন্টেসেনশিয়ালি একজন গণতান্ত্রিক, তার মানসিকতা ছিল, হি ওয়াজ এ ডেমোক্র্যাট, তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। সেই জন্য অপরকে কোনোদিন বলেননি যে আমি তোমাকে কুচলে দেব, তোমাকে শেষ করব, তোমাকে একেবারে মানে দাবিয়ে দেব, এ কথা কোনোদিন উনি বলেননি। জনসংঘ তারপর প্রথম সাধারণ নির্বাচনে সাফিসিয়েন্ট পার্সেন্টেজ অফ ভোট পেয়ে একটি জাতীয় দলের স্বীকৃতি পেল, এবং সেই তবে থেকে কিন্তু নিরন্তর এই জাতীয় দলের স্বীকৃতি রয়েছে। জনসংঘের সাথে, ভারতীয় জনতা পার্টির সাথে কিছু কিছু দল আছে, আঞ্চলিক দল, জাতীয় স্বীকৃতি পায়, আবার সে আঞ্চলিক হয়ে ওঠে। আবার অনেকে কমিউনিস্ট পার্টিদের আপনারা দেখেছেন, এক সময় একেবারে দুর্দণ্ড প্রতাপ কমিউনিস্ট পার্টি, আজকে এসে তারা একটি আঞ্চলিক দলে পরিণত হয়েছে। অটল বিহারী বাজপেয়ী সেই ভাষণে তিনি বলছেন যে এই যে সেকুলারিজমের কথা, আমি কিছু সেই ভাষণ আপনারা পড়বেন, অনেক তথ্য, অনেক চিন্তা, অনেক ভাবনা সেই ভাষণের মধ্যে রয়েছে। কেন এই ভারতীয় জনতা পার্টি স্থাপিত হয়ে একটি নতুন দিশা দেশকে দেবে, যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুরু করেছিলেন 1951 সালে। এবং এই ঠিক এমার্জেন্সির পর, মনে রাখবেন, লাখ লাখ মানুষ তারা জেলবন্দি হয়ে গেছিল এমার্জেন্সির সময়। আজ থেকে 50 বছর আগে এই প্রজন্ম অনেকে জানেন না এমার্জেন্সি। এবং এই কংগ্রেস বড় বড় কথা বলেন, এবং আজকে যারা পশ্চিমবঙ্গের শাসক দল, সেই শাসক দলের সর্বোচ্চ নেত্রী যিনি, তিনিও সেই সময় এমার্জেন্সিকে সমর্থন করেছিলেন, এমার্জেন্সি লাগানোকে সমর্থন করেছিলেন। তিনি সেই সময় কংগ্রেস করতেন,
আজ অব্দিও এমার্জেন্সি লাগানো হয়েছিল, লাখ লাখ মানুষ জেল বন্দী হয়ে গেছিল, সম্পূর্ণ বিরোধী দল নেতাদের এন্টায়ার অপোজিশন ওয়াজ ক্ল্যাম্পড ইনটু প্রিজন, অনেকে টর্চার হয়েছেন, অনেকে টর্চার হয়ে মৃত্যুবরণ করেছেন, অনেক মেম্বার অফ পার্লামেন্টের টর্চার করা হয়েছে। কিন্তু এই নেত্রী, যিনি আজকে সর্বোচ্চ নেত্রী তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের শাসক দলে, তিনি আজ অব্দি কিন্তু ক্ষমা চাননি ওই এমার্জেন্সির জন্য। যাই হোক, এমার্জেন্সি ক্ল্যাম্পড হয়েছিল, তারপর 80-তে তারপর জনতা পার্টি গঠন হলো, 80-তে তারপর যখন ভারতীয় জনতা পার্টি গঠন হলো, সেই তবে থেকে কিন্তু ডেমোক্রেসি এবং ডিস্টর্টেড সেকুলারিজম, ডেমোক্রেসির পক্ষে ডিস্টর্টেড সেকুলারিজমের বিরুদ্ধে কিন্তু ভারতীয় জনতা পার্টি নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। এবং তখন সেই তার ভাষণে বম্বেতে অটল বিহারী বাজপেয়ী বলছেন ডিস্টর্টেড সেকুলারিজম অর্থাৎ কি, একটু পড়ে শোনাই আপনাদেরকে। ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট ওভার দি ইয়ার্স Congress policies have distorted the concept of secularism. It has come to be identified simply with the protection of interests of religious minorities. অর্থাৎ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা কংগ্রেস একেবারে ডিস্টর্ট করেছে। ডিস্টর্ট করে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ মানে হয়ে দাঁড়িয়েছে মাইনরিটি অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণের রাজনীতি, ভোট ব্যাংকের রাজনীতি হয়ে উঠে দাঁড়িয়েছে। Indeed, very often secularism becomes only a respectable garb for the appeasement of narrow communal or sectional interest. অর্থাৎ সংকীর্ণ ভোট ব্যাংক, সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির সিম্বল হয়ে দাঁড়িয়েছে ডিস্টর্টেড সেকুলারিজম, অটল বিহারী বাজপেয়ী বললেন। তারপর বলছেন ভারতীয় জনতা পার্টি ট্রু সেকুলারিজম ইজ এ পজিটিভ কনসেপ্ট, এই কনসেপ্টে, এই কথায় বিশ্বাসী। অর্থাৎ সত্যিকারের যে ধর্মনিরপেক্ষতা সেটা একটি পজিটিভ কনসেপ্ট, নেগেটিভ না, ভোট ব্যাংকের রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার ধর্মনিরপেক্ষতা না। অটল বিহারী বাজপেয়ী কি বলছেন? ইন দি ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড we can claim to have established a truly secular state only if we are able to instill in every citizen, irrespective of his religion, caste, region or language, a sense of Indianness. ভারত বোধ, ভারত চেতনা যদি আমরা প্রত্যেক নাগরিকের মধ্যে আমরা এর বীজ বপন করে দিতে পারি, তাহলেই কিন্তু ট্রু সেকুলারিজম, আসল সত্যিকারের খাঁটি যে ধর্মনিরপেক্ষতা, তার প্রকাশ কিন্তু এই দেশে পাবে। আই বিলিভ ইট এক্সিস্টস ইন অল আওয়ার কান্ট্রিমেন অ্যান্ড উইচ নিডস টু বি অ্যাসিডিউয়াসলি নার্চার্ড অ্যান্ড স্ট্রেংথেনড। তিনি বলছেন আমরা বিশ্বাস করি যে এই ভারত বোধ রয়েছে প্রত্যেকের মধ্যে, কিন্তু আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব সেই ভারত বোধকে জাগানো, প্রত্যেকের মধ্যে, প্রত্যেক নাগরিকের মধ্যে সেই ভারত বোধকে জাগানো। এবং সেই জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন যে আমাদের এই যে উপনিবেশিক মানসিকতা, কলোনিয়াল মাইন্ডসেট, এই মানসিকতা অবসান আমাদের ঘটাতে হবে। আমাদের সংস্কৃতি, আমাদের দেশ, আমাদের দেশের সুরক্ষা, আমাদের দেশ সারা বিশ্বে আবার জেগে উঠবে, এই বিশ্বের একটি মহান শক্তি হিসেবে উঠে আসবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের নিজেদের মধ্যে জাগাতে হবে। এবং সেই জন্য তিনি বারবার বলছেন এই অমৃতকাল 2047-এর ভারতবর্ষ, স্বাধীনতার 100 বছর যখন হবে, সেই ভারতবর্ষ সম্পূর্ণভাবে সমৃদ্ধ ভারতবর্ষ, সুরক্ষিত ভারতবর্ষ এবং বিকশিত ভারতবর্ষ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলছেন এবং বারে বারে তিনি আমাদের ইঙ্গিত, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই মানসিকতা পোষণ করা কতটা জরুরি। এই ভারত বোধের যে উদয়, অটল বিহারী বাজপেয়ী বলছেন ভারত বোধ, ইন্ডিয়ান সেন্স অফ ইন্ডিয়াননেস। আজকে স্থাপনা দিবসে আমার মনে হয় যে এই কথাগুলো আমাদের সকলের বোঝা উচিত, শুধু নয়, আমাদের এই মূল যে চিন্তাধারা, এই মূল যে বিষয় আরো বেশি করে ছড়িয়ে দেওয়া। সেই দুজনের পার্টি, 3 জন এমপি ছিল প্রথমে শ্যামাপ্রসাদের সময়, 3 জন এমপি, সেই 3 জন এমপি থেকে উঠে হয়ে দাঁড়ালো 350 এমপির পার্টি। 2 জন এমপির থেকে 1980 সালে এই পার্টি পরবর্তীকালে 300+ পার্টি হলো এবং গত 12 বছর ইট ইজ দ্য রুলিং পার্টি অফ ইন্ডিয়া। এবং যাদের অল্প বিদ্যা,
ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে যাদের এবং তাদের আমি অনুরোধ করব যে আপনারা একটু পড়াশোনা করবেন। কেন, যেহেতু আপনারা প্রকাশ্যে ক্রিটিসাইজ করেন, আমাদের তো ডেমোক্রেটিক রাইট ক্রিটিসাইজ করা, কিন্তু ইট মাস্ট বি ইনফর্মড ক্রিটিসিজম। ইগনোরেন্ট ক্রিটিসিজমের কোনো গুরুত্ব থাকে না। সেই ইগনোরেন্ট ক্রিটিসিজমে কোনো সিরিয়াস ডিসকাশন বা ডিবেট হয় না। সেজন্য ইনফর্মড ক্রিটিসিজমের জন্য আপনারা একটু পড়াশোনা করবেন, পার্টি ডকুমেন্টস গুলো দেখবেন, লেখালেখি পড়বেন, অন্যান্য প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসেস শুনবেন, এই পার্টির এই দলের ইতিহাসটাও পড়বেন। প্রচুর বই রয়েছে, গত কয়েক বছরে অনেক বই বেরিয়েছে, আপনারা পড়বেন। এবং আজকে 47 বছর হয়ে গেল ভারতীয় জনতা পার্টির স্থাপনার, এবং এই 47 বছরে এই পার্টি শ্রিঙ্ক করা তো দূরের কথা, প্রত্যেক বছর বছরের পর বছর এই পার্টি বেড়ে উঠেছে, এই পার্টি আরো বড় হয়েছে, এবং সারা পৃথিবীর সবচেয়ে বড় পার্টি হিসেবে, সেই মনে রাখবেন, সেই 3 জন এমপি শ্যামাপ্রসাদ, এবং কংগ্রেসের তখন ট্রেজারি বেঞ্চ তারা ঠাট্টা করতেন 3 জন এমপি শ্যামাপ্রসাদের দলকে। পরবর্তীকালে যখন 2 জন এমপি হলো ভারতীয় জনতা পার্টি, তখনও ট্রেজারি বেঞ্চ, ট্রেজারি যারা রুলিং পার্টি ছিল তারা ঠাট্টা করতেন, ভেবেছিলেন যে এই পার্টি দাঁড়াবে না। শ্যামাপ্রসাদের সময়ও তার বিরোধী যারা ছিলেন ভেবেছিলেন যে এই পার্টি বেশি দিন টিকবে না, উড়ে যাবে। যারা ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করেছিল 1980-র দশক থেকে, তারাও ভেবেছিল এই পার্টি কোনোদিন রুলিং পার্টি হবে না। কিন্তু নিরন্তর সংঘর্ষের মধ্যে দিয়ে মানুষের, ভারতের চেতনার সাথে নিজের সাংস্কৃতিক রাজনৈতিক চেতনা সামঞ্জস্য রেখে এই পার্টি এগিয়ে গেছে, এবং আজকে সর্ববৃহৎ, সারা বিশ্বের সর্ববৃহৎ পার্টি এই ভারতীয় জনতা পার্টি।